আপনারা থাকতেও দেব। দেখেন আপনার যে অভিযোগটা কিন্তু মেনে নিছি, আপনি খাবেন খেতে দেব, থাকবেন থাকতে দেব, অসুবিধা কি? এরপরে লেপ কথা বালির যা লাগবে সব দেব, কিন্তু মুখ অন্ধকার করতে পারবেন না। আগে একটা গান গাই, আমি বলি আপনাদেরকে ঠাই, তারপরে আস্তে আস্তে আমরা বিষয়বস্তুর দিকে যাই। হ্যাঁ আর আপনি আস্তে আস্তে ঠিক করবেন, মানে সুরে থাকবেন যাতে শুরু হয়। ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, ওই অকুলে অকুলে ডুবাও জলে, ও দয়াল কেন তোমার এমন খেলা পলে পলে, দেখুন কখনো কখনো দেখা যায়, চিন্তা করে দেখুন জ্ঞানী চল, মানুষের কিন্তু হাঁটু জলের পরেও মৃত্যু হয়, তাই না? আর যদি মালিকের ইচ্ছা থাকে চিন্তা করে দেখুন বৃদ্ধ লোকে যদি সেই গোবিন্দের কৃপা হয়, যদি কেউ খাঁটি ভক্ত হতে পারে, আমি বলি আপনাদিকের ধারে মহাসাগরের ভিতরে কিন্তু মানুষের মৃত্যু সম্ভব না। জানবেন কত ভক্ত দল বহু আগে, আমি বলি আপনাদের পূর্বভাগে ভারতবর্ষে হাজার হাজার লোক একটা জাহাজ এলিশ নাম, এই জাহাজে করে প্রশান্ত মহাসাগরকে পরিভ্রমণ করতে যায়।
হঠাৎ করে কালো বৈশাখী ঝড়ের আগমন বার্তায় আমি বলি ধর্ম সভায় ওই জাহাজটি সাগর বক্ষে ডুবে যায়। যখন জাহাজটি ডুবে গেল, জাহাজে হাজার হাজার লোক ছিল, সবাই কিন্তু ওই মারা গেল। আমি বলি আপনাদিকে ঠাই, কিন্তু গোবিন্দের কৃপায় দাদা আপনারা বোঝেন না যে কি বলে শোনায় ভালো শোনে। একবার টিউনিং করবেন, করার পরে আর টিপাটিপির দরকার নাই। আমি বলি আপনার হ্যালো, এ তো হাই ভোল্ট হয়ে গেছে। আমার মনে হয় কি জানেন, মায়ের কৃপা হচ্ছে না আমাদের প্রতি, বিজয় সরকারের কৃপা নেই। যদি বিজয় সরকারের কৃপা হতো আর যদি মায়ের কৃপা হতো তো এমন অবস্থা হয়ে যায়। কথা নেবেন? একবার ভক্তি চিত্তে আপনারা সবাই একটা ধ্বনি দেবেন, দেখি এই শনির দশা কাটে কিনা। আমি করি বর্তমান মাতৃপ্রেমানন্দ ভক্তবৃন্দের একবার হরি হরি বল। হ্যালো হ্যালো, হ্যালো, এ কথা আমার বলা বলো, সকল লোক মারা গেল, কিন্তু একটি মাত্র লোক অন্তরে নিয়ে দিল গোবিন্দের কৃপায়। ওই প্রশান্ত মহাসাগরের ভিতরে চিন্তা করে দেখুন, অন্তরে একটা জলস্প্রাণী কাসিমের পিঠে উঠে সাতটা দিন বেঁচে রইল। আপনারা আমায় বলুন দেখি, সবাই মারা গেল, একটি লোক বেঁচে রইল। একটা জলস্প্রাণী কাসিম কত হাঙ্গর কুমিরের সঙ্গে যুদ্ধ করে প্রতিকূল অবস্থার ভিতর থেকে লোকটাকে সাতটা দিন বাঁচিয়ে রেখেছে। এটা সেই গোবিন্দের অলক্ষ্য করুণা। আমি করি বর্ণনা, যখন বেঁচে রইল ভারত সরকার মনে মনে চিন্তা করলো, তাই কোথায় কি ক্ষতি হয়েছে দেখতে চায়। জানবেন না তো ভক্ত দল কয়েকটা হেলিকপ্টার পাঠিয়ে দিল, ভালো আর দরকার নাই। হেলিকপ্টার গুলো উড়ে উড়ে দেখতে পেল যে কোথায় কি ক্ষতি হয়েছে। হঠাৎ করে যখন ওই প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যায়, এমতো সময় নিচের দিকে দেখতে পায় যে একটা লোক কিসের পরে যেন ভেসে আছে। এই দৃশ্য যখন দেখতে পেল, উপর থেকে একটা দড়ি নামিয়ে দিল। ওই দড়িটা লোকটার সম্মুখে যখন দেয়, নিরাশার বুকে তার আশার সঞ্চারণ হয়। গোবিন্দের নামে দুটি চোখের জল ছেড়ে গোবিন্দকে স্মরণ করে ওই দড়িটা শক্ত করে ধরে হেলিকপ্টারের উঠে যায়। যখন উঠে গেল, আমি বলি আপনাদেরকে ঠাই জলস্থানী যদিও সে আর বসে না, সে একটিবার আকাশের দিকে তাকিয়ে দেখলো যে লোকটাকে সাতটা দিন যুদ্ধ করে বাঁচিয়ে রেখেছে, সে অক্ষত অবস্থায় হেলিকপ্টারের পরে উঠল। যখন দেখতে পেল কি বলবো আপনাদের কাছে, সত্যিকারের লোকটা হেলিকপ্টারে উঠে গেছে। আবার কয়েকটা ধূপ পাক খেয়ে সেই কথা বোঝাই ওই সাগর বক্ষে ডুবে গেল। আপনারা আমায় বলুন দেখি, গোবিন্দের ইশারা ছাড়া গাছের একটা পাতাও কি ধরনের মুখে পড়তে পারে না?
যখন এই দৃশ্য দেখতে পেলে কথা আমার বলা ভালো আমার সুর সম্রাট রসিক সরকার উনি এই গানটি রচনা করেছিলেন। তাই বললেন ভালোবেসে যাহারে দিলাম এমন জানি না বুকের ধরে মনে করি ভাবো না ওই দিকে যাবো না, অন্তরেতে আছে ভাবো এইবার পাল্লার ভিতরে যাবো। আমি বলেছিলাম যে আজকে যদি আশীর্বাদ দেওয়া ভালো পাই খুলে বলি আপনাদেরকে ঠাই অন্তর দিয়ে দেখলাম ভেবে আজকে গান ভালো হবে। আর জানাই দিয়ে কাপ পছন্দ আশীর্বাদ দেওয়া যদি পাই মন্দ তাহলে কিন্তু গানও খারাপ হবে, সমস্ত দোষ কিন্তু আপনাদের কাছে হবে। জানবেন যত ভক্তগণ হিন্দু মুসলমান নারী পুরুষ সবাই মিলে বলি কাব্য সভা করে মনে হয় আমাকে আশীর্বাদ আর দোয়া দিল। আজকে আশীর্বাদ আর দোয়া যখন পাই আমি বলি আপনাদেরকে ঠাই পরাণ ভরিয়ে আমি বলি আপনাদের গোচরে এই রুখালি সেই কথা খুলে বলি যেখানে আমার ভাবুক কবি সাধক কবি বিজয় সরকার আশীর্বাদ পেয়ে সরকার হয়েছিল, আমি এখানে পরাণ ভরে গান করতে চাই।
হালকা একটু রিসাউন্ড হচ্ছে। আমি বলি আপনার কাছে কথা নেবেন, ওইটা হালকা করে বন্ধ করে দেবেন, মানে হালকা আবার যেন মেলা নেওয়া হয়। চিন্তা করে দেখুন জ্ঞানী ছয় আমা। এইবার আমি কিন্তু আজকে মনোহর সরকার, আর বিপক্ষে শ্যামল বাবু যিনি তারক সরকার, কিন্তু তিনি এই তারক সরকার মাতৃ সাধক ছিল, এই কথা আমার বলা ভালো। আর এ জগতে কবির সরকার যারা জানাই দিয়ে কাব্যের ধারা, মায়ের কৃপা না হলে চিন্তা করে দেখুন অন্তরের স্থলে তারাও কিন্তু কবিগান করতে পারে না। আজকে আমি মনোহর সরকার, আমরা কার ছাত্র? তারক সরকারের। তারক সরকারের দুইজন ছাত্র ছিল, একজন হচ্ছে হরিবর আর একজন হচ্ছে মনোহর। কাব্যের বাজারে যাদের ছিল কিন্তু প্রচন্ড দর। কমিটির পক্ষ থেকে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে ডাক দিয়ে বলে আমার ঠাই, আজকে ইসলাম শাস্ত্র আলোচনা হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে, আর এডুকেটেড ব্যক্তি যারা জানাই দিয়ে কাব্যের ধারা বিজ্ঞান থেকে যেন বঞ্চিত হয় না তারা। তো অন্তরেতে আছে ভাবো, আজকে কিন্তু এই বিজ্ঞান সম্পর্ক আলোচনা করব, আর ওই ধর্ম সম্পর্ক থাকবে, ইসলাম শাস্ত্র সম্পর্কে থাকবে, যেন ব্যস্ত হয়ে যান না। কেন জানেন? আপনারা আমায় বলুন দেখি, বিয়ে করার পরে যদি বাসর ঘরে গিয়ে স্বামী যদি স্ত্রীর কাছে বলে যে কথা নেবা আমার একটা বাচ্চা দেবা, বাসর ঘরে গিয়ে যদি স্ত্রীর কাছে বলা হয় যে আমাকে একটা বাচ্চা দাও, দিতে পারবে না? পারবে না। মনে করি ভাবো না, তেমনি কবিগানটাও তেমনি মতো কথা না সঙ্গত, হঠাৎ করে কিন্তু কোনো কিছু হয় না, ধৈর্য ধারণ করে বসে থাকতে হয়। মানে কাঁচা কেবল খুলেছি, মানে কাঁচা কেবল হাতে ধরে খুলেছি, এখনো তো নামাই নেই, এখনো অনেক বাকি আছে। আমি বলি আপনাদের কাছে কাজে একটু ধৈর্য ধরে শুনবেন, বাজে কথা বলবো না, কারণ অনেক টাকা খরচ করে কমিটির বাবুরা খরচ করে এই কবি গান দেয়। চিন্তা করে দেখুন জ্ঞানী ছয়, আজকাল এডুকেটেড ব্যক্তি যারা জানাই দিয়ে কাব্যের ধারা, প্রত্যেকটা মানুষ কিন্তু এই কবি গান শুনে। আপনারা আমায় বলুন দেখি, বাজে কথার গান হলে বলি কাব্য সভা করে, এখানে শিক্ষিত সমাজ যারা আছে তারা আমাকে সকালবেলায় ভালো বলবে নাকি? না। কারণ আমি ব্যক্তিগতভাবে বলছি, খুলে বলি আপনাদের কাছাকাছি বলি কাব্য সমাধান, এই যে অরূপ সরকার, আমি কিন্তু আমার একটা শ্রদ্ধাভাজন প্রফেসর কাকার বাড়িতে কিন্তু ছিলাম, এখনো আছি। আচ্ছা, উনি একটা কলেজের প্রফেসর, আমি বলি আপনাদিকে ধার, আর আমি হচ্ছে নিতান্ত বালক, ফোটে নাই কবি কাব্যের আলোক, যদি পাই আপনাদের কৃপা সলক তাহলে কিছু গান করতে পারি রে ভাই। যদি আমি বাজে কথা বলবো অন্তরেতে আছে ভাবো, যখন এই রাত্রিবেলা গান শেষে আমি বলি আপনাদিকের পাশে ওনার বাড়িতে যাব, উনি কি আমারে ভালো বলবে নাকি? অবশ্যই খারাপ বলবে। তা মনে করি ভাবো না, কবি গান গাই তো বাজে কথা বলবো না, তবে আমার কথা নেবেন, প্রত্যেকে কিন্তু ধৈর্য সহকারে বসে থাকবেন। কবি গান কি? দ্বন্দ্বের গান, ছন্দের গান, আনন্দের গান, বিজ্ঞানের গান, দর্শনের গান, মানুষের হৃদয় থেকে অন্ধকার দূর করে দিয়ে আলো প্রজ্বলন করার গান। এ কথা বলি স্পষ্ট, এই কারণে সকল গানের থেকে কিন্তু কবি গানটা শ্রেষ্ঠ। বলেছে কি? আমার বিশ্বকবি রবি ঠাকুর, যিনি লিখেছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বিশ্বকবি রবি ঠাকুর উনি বললেন যে এই চারণ কবিরা জগতের বুকে শ্রেষ্ঠ, কারণ আমি বিশ্বকবি হতে পারি বলি আপনাদের বরাবরই, তথাপিও মানুষকে আমি 3 মাসে যা না দিতে পারি, এই চারণ কবিরা যদি ইচ্ছা করে 3 ঘন্টায় আমার থেকেও বেশি দিতে পারে। জানবেন যত ভক্ত দল, পল্লী কবি জসিমউদ্দিন সাহেবও কিন্তু একই কথা বলল। কেন? যখন নকশিকাতার মাঠ লিখে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে একটা বল দিয়েছিল, অপূর্ণ দারুণ বিধিরে বিধি তোর বিচার কেমন, তুই বুঝি তোর বুঝি ভালোবাসার মানুষ নেই রে এমন, তাই বুঝলি রে বিরোহীর মনে কেমন তাদের কান্না হাসি। এই কথা যখন ভাবুক কবি সাধক কবি বিজয় সরকারের
তার সুললিত কণ্ঠে শুনতে পায়। চিন্তা করে দেখুন জ্ঞানী চয় পল্লী কবি জসীমউদ্দিন সাহেব নিবেন তার জীবনের হিসেব। চেয়ার থেকে উঠে আমি বলি আপনাদের নিকটে দৌড়ে গিয়ে বিজয় সরকারকে জড়িয়ে ধরে দুটি চোখের জলে ভেসে ডাক দিয়ে বলেছিল, তার পাশে বন্ধুরে। আমি দেখলাম তাই জগতের বুকে চারণ কবিরাই শ্রেষ্ঠ। আমি লেখ্য কবি হতে পারি, আমাদের ভুল আছে, কিন্তু চারণ কবির কোনো ভুল নাই। জানবেন যত ভক্তদল সেদিন বলেছিল যে কোন প্রেমিক যে তার প্রেমিকাকে হারা হয়ে বিশ্ববিধাতাকেও এমন ভাবে গালি দিতে পারে আমি বুঝতে পারিনি। যদিও আমি এই পল্লী কবি, আমি নকশিকাতার মাঠ লিখেছি, তা আমি করি বর্তনা, যদিও আমরা তেমন কবি না। আপনারা জানেন ইট ইজ কল্ড প্রপোর্শনাল ভার্সিটি। আর আমি বলি আপনাদের ধার, এটা বাংলার সম্পদ, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি। আমরা শুধু সেই সব কবিদের স্মৃতিকে ধারণ করে ধরে রেখেছি, আমরা স্মৃতিচারণ করছি, তবে চরণ ধরে করিবা না। কেউ কিন্তু গন্ডগোল করবেন না। আপনারা আমার কথা নেবেন, আপনারা কৃপা আশীষ দেবেন, অবশ্যই কিছু না কিছু পাবেন। যাই হোক, আমার দিকে রাখবেন হোক। তাহলে তারক সরকারের দুইজন সুযোগ্য ছাত্র, একজন হচ্ছে হরিবর, আরেকজন হচ্ছে মনোহর। এই হরিবর আর মনোহর সরকার দুইজন মিলে বলিকাব্য সভাতলে আমি বলি আপনাদেরকে ঠাই, আমরা দুই ভাই মিলে কিন্তু পানসিতে করে পদ্মার উপর যখন গান করতে যাই, গান করতে যাওয়ার পথে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে হঠাৎ করে বনের ভিতরে ওই যে গণেশ পাগল ছিল, পারকোনা নাম বলিকাব্য সভাধাম, ওইখানে কিন্তু তার পীঠস্থান, ওইখানে কিন্তু সে সাধনায় রত রইল। গণেশ পাগল মা কদমবাড়ি যান না, বড় মেলা হয়, ওই গণেশ পাগল ল্যাংটার সাথে যেজন রলে, কথা আমার বলা ভালো, গভীর বনের ভিতরে উনি কিন্তু সাধনা করতেন। এ জগতে কবি যারা একটু আত্মভোলা হয় তারা, যেমন আমি অরূপ সরকার যখন রাস্তা দিয়ে যাই, খুলে বলি আপনাদেরকে ঠাই একটু গুনগুন সুরে আমি বলি আপনাদের গোচরে আমি কিন্তু একটু গান গাই। জানবেন যত ভক্তদল, এই যে আমি মনোহর সরকার আর আমার ভাই হরিবর সরকার দুইজন মিলে যখন পানসিতে করে যাই, ওই ভাটিয়ালের ছোট্ট ছোট্ট সুরে আমি বলি আপনাদের গোচরে গান করতে করতে কিন্তু ওই নৌকা ভাষায় এমতো সময় গণেশ পাগলের ওই কর্ণ কুহারে ওই সুর যখন গেল, ওই বনের ভিতর থেকে একটু বিলের পাশে এসে আমাদের দেখতে পেল, ডাক দিয়ে বলল, ও মনা তুই আমার কথা নিবি, আমি কবি গানকে বড় ভালোবাসি, বলি তোর পাশাপাশি একটু গান শুনতে ইচ্ছা করে, আমাকে একটু গান শোনাবি? আমি বললাম বর্তমান অবশ্যই আমি তোমাকে গান শোনাতে পারি, কিন্তু টাকা ছাড়া গান হবে না। তো বলছে কথা নিবি? অন্তরেতে আছে ভাবো আমি হচ্ছে গোসাই মানুষ, ল্যাংটা সাধু কয়। চিন্তা করলাম হিয়াই আমার তো টাকা পয়সা নাই, তবুও আমি এইখানে যখন সাধনাতে থাকি তোরে আমি বলে রাখি কিছু কিছু প্রণামী তো আমি পাবো, আমি তোরে কিছু দেব, গান গাবি? আমি বললাম গাবো। ওইখানে পাঞ্চিটা ভিড়াই পরে আমি বলি আপনাদের গোসরে গোসাইকে বললাম কথা নেবা, এখানে আসর দেবা। ওই বনের ভিতরে আমাদের যখন আসর দিল, গান তো শুরু হয়ে গেল। অন্য অন্য দিন যখন ওখানে পূজা পার্বণ হয়, অনেকে কিন্তু ওই গোসাইকে প্রণামী দেয়, দক্ষিণা দেয়, কিন্তু ওই দিন গান হলো, গোসাই তো মনে মনে ভাবলো যে যা দক্ষিণা পাবে অন্তর দিয়ে দেখুন ভেবে তাই আমাদেরকে তুলে দেবে। কিন্তু ওই দিন গান শুনে গেছে ভক্তরা, এক কানা করিও দেয় নাই। যখন ওই এক কানা করিও দিল না, আমি করি বর্তনা, গান যখন শেষ হলো, গোসাই কিন্তু মুখ অন্ধকার হয়ে গেল। যখন মুখ অন্ধকার হয়ে গেল, আমাকে ডাকতে বললো, মনারে তুই আমার কথা নিবি? ভেবেছিলাম ভক্ত যারা আসবে অন্তর দিয়ে, দেখলাম ভেবে কিছু প্রণামী পাবো অন্তরেতে আছে ভাবো, সেই প্রণামী করে দেব, তুই নিবি? খুলে বলি তোর ঠাই, আজকে এক ভক্ত কানা করি দেয় নাই। মনারে আজকে টাকা পয়সা ছাড়া জানাই দিয়ে কাপড়ে ধারা, আমি তো গোসাই মানুষ, আমি ত্রিসত্য অঙ্গীকার করে খুলে বলি তোর গোচরে আমি প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, আজকে যা চাবি তাই আমি দেব, তুই নিবি। আমি মনোহর সরকার
আমি মনে মনে ভাবলাম, ও গোসাই, এই তো আমার দরকার। মলিকাব্য সভাতল আমার নয়ন থেকে বিগলিত ধারায় ঝরছে কিন্তু ভক্তির জল। আমি বললাম, গোসাই তুমি দেবা? দেব। দেবা? দেব। দেবা? দেব। আমি বললাম, গোসাই মনে করি ভাবো না আজ তুমি কোথাও যেতে পারবে না, অন্তরেতে আছে ভাবো। আমি তোমার হাতটা ধরে খুলে বলি, তোমার ভিতরে আমার দুর্গা করে নিয়ে যাব, আমার সঙ্গে তোমাকে যেতে হবে, আমার ওখানে থাকতে হবে, তুমি যাবে? জানবেন যত ভক্ত দল, যখন এই কথা বলেছিলাম, গোসাই আমাকে বলেছিল, মোনারে আমাকে বেঁধে নিবি? সেই কথা খুলে বলি, মনে করি ভাবো না তোর কথার অবাধ্য হব না, অন্তরে তা আছে ভাবো, তোর হাতটা ধরে আমি দুর্গাপুরে অবশ্যই যাব। আমার ওই দুর্গাপুরে বাস, আমি সবার কাছে করি প্রকাশ। দুর্গাপুর যখন যায়, চিন্তা করে দেখুন, জ্ঞানী হয়। দুর্গাপুর যখন যায়, দুর্গাপুর যখন যায়, চিন্তা করে দেখুন জ্ঞানী হয়। আমরা স্বামী স্ত্রী মিলে বলিকাব্য সভা করে তার চরণ পূজা করি, বলি আপনাদের বরাবরই। তাই একদিন আমি মনোহর সরকার আমার গুরুধামে যাচ্ছে, আমার গুরুকে তারক সরকার, আমাকে ডাক দিয়ে বলতেছে, মোনারে তুই আমার কথা নিবি, তুই কোথায় যাচ্ছিস সেই কথা কবিতা। আমি বললাম যে আমি একটু তারক সরকার আমার গুরুধামে যাচ্ছি। তো বলছে তাই? তা বললো হ্যাঁ। তা মোনারে তুই আমার কথা নিবি, তুই তো তোর গুরুধামে গিয়ে তোর গুরুর ওই পবিত্র চরণের পরে প্রণাম দিয়ে আশীর্বাদ নিবি, তাই না? তা বললাম হ্যাঁ। তো বলছো হবে না? দেখ, তারক সরকার অনেক ঊর্ধ্বের মানুষ, সে মাতৃভক্ত, কবি গান গায়। চিন্তা করলাম, হিয়ায় অন্তরে তা আছে ভাবো, তুই তো প্রণাম দিবি, তুই আমার কথা নিবি, তা আমার একটা প্রণাম আমি গোসাইকে দেবো, অন্তরে তা আছে ভাবো, দয়া করে তোর ওই কাপড়ে গিরে দিয়ে নিয়ে যাবি, গিট দিবি। জানবেন যত ভক্ত দল, এক মাথায় কাপড়ের দুইটা আসন, একটা মুড়োয় হচ্ছে আপনার মনোহর সরকারের একটা প্রণাম, একদম বাড়ির থেকে ভালো করে টাইট করে বেঁধে দিয়ে গেছে। আর এক মাথায় কিন্তু ওই গণেশ পাগলের প্রণাম, এই দুটো নিয়ে গেছে। এইবার তারক সরকারের কাছে গিয়ে প্রণাম দিয়েছে, যখন পায়ের পরে যখন আশীর্বাদ দিল যে বৎস দীর্ঘজীবী হও, এমতো সময় মনোহর সরকার ডাক দিয়ে কয় যে বাবা তুমি আমার কথা নেবা, আমার ওইখানে তো গণেশ পাগল আছে, খুলে বলি তোমার কাছে সে একটা তোমাকে প্রণাম দিয়েছে, এই প্রণামটা তোমার চরণে দিতে বলেছে, তুমি গ্রহণ করো। তারক সরকার করেছে বর্ণনা, অমনা এটা সম্ভব না, এটা সম্ভব না। মনে করি ভাবনা আমি গণেশ পাগলের প্রণাম গ্রহণ করতে পারবো না, এ কথা বলি দিল এই জগতের বুকে। খুলে বলি তোর সাক্ষাতে আমি তারক গোসাই হতে পারি, বলি তোর বরাবরই আমার থেকেও গণেশ পাগল অনেক বড়। তুই আমার কথা নিবি, অন্তরেতে আছে ভাবো, আমি একটা প্রণাম দিচ্ছি, এই প্রণামটা নিয়ে তুই গণেশ পাগলের চরণ ভরে দিবি। তাহলে এক প্রণাম হচ্ছে গণেশ পাগলের, ওটা তারক সরকার নেই নাই। আর এক প্রণাম হচ্ছে তারক সরকার, ওইটা গণেশ পাগল নিচ্ছে না। গণেশ পাগলকে যখন দিতে যাচ্ছে, গণেশ পাগল করেছে বড্ডে না, ওই প্রণাম আমি নিতে পারবো না, কারণ আমার থেকে ঊর্ধ্বের মানুষ তারক সরকার, ওই গিরে দেওয়া আছে। আমি বলি আপনাদের কাছে কিন্তু মনোহর সরকার, আমি তো সরকার মানুষ, আমি কাপড় ভর্তি পারতেছি না, আমার কবি গানও বন্ধ, জানাই দিয়ে কাপ পছন্দ, কারণ যে কাপড় ভরে আমি গান গাবো, অন্তরেতে আসা ভাবো, তাতে তো ওই প্রণাম বান্ধা, আমি কি গান গাতে পারবো? গায়ে ধরে গেছে জ্বালা, বলিকাব্য সভা তোলা। তার কিছুদিন পরে আমি বলি আপনাদের গোচরে জানবেন যত ভক্ত দল, এইবার তারক গোসাইর সঙ্গে যখন আবার দেখা হলো, ডাক দিয়ে বললাম তার পায়ে প্রণাম করে দেন যে গুরুদেব, আমি বলি আপনার বিদ্যমান, আপনি আমার কথা নেবেন, আমার এই যে গান হয়ে গেছে বন্ধ, জানাই দিয়ে কাপ পছন্দ, এই কাপড়ের দুই মাথায় দুটো গিট বান্ধা, আজকে যে কোনো ভাবে এই গিট খুলে দেবেন, আমি মুক্ত হব, তারপরে আবার গান গাবো। ওইখানে কিন্তু আমি তারক সরকারের কাছে প্রশ্ন করি, এখান থেকে হবে প্রশ্ন শুরু, বসে শুনুন যত জ্ঞানী গুরু, আমার এই প্রশ্নগুলো বসে বসে মনের খাতায় করবে না, কারণ
এক আর এক দুই, যেমন আজকে তার কাছে প্রশ্ন করবো তেমন আপনারা জ্ঞানীজন তাই করিবেন শ্রবণ। ও তারক গোসাই খুলে বলি তোমার ঠাই তুমি আমার কথা নাও। গণেশ পাগল তোমাকে প্রণাম দিল, আবার তারক সরকার তুমি গণেশ পাগলকে প্রণাম দিলে। বলি কাব্য সভাতলে এই গণেশ পাগলের প্রণাম তুমি নিলে না কেন? আবার তারক সরকার তোমার প্রণাম গণেশ পাগল নিল না, আমি করি বর্ণনা, আমি বুঝতে পারি না তুমি আমার কথা নিও। এই জগতে সত্যিকারে তুমি বড় না গণেশ পাগল বড়? এই প্রণাম নিলে না কেন? আজকে সুন্দরভাবে এই ভক্তের মাঝে বলো। এই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। খান আমি বলি আপনাদের বিদ্যমান প্রথম প্রশ্ন যখন হয়ে গেল, এইবার কিন্তু দ্বিতীয় প্রশ্নের দিকে যাও ভালো। দ্বিতীয় প্রশ্ন কি? ধর্ম আর বিজ্ঞান। আমি বলি আপনাদের বিদ্যমান, আপনারা জানেন যে ধর্ম থেকে বিজ্ঞানের সৃষ্টি হয়। চিন্তা করে দেখুন, জ্ঞানী হয়। কি বলবো আপনাদের, বরাবরই বর্তমানে কিন্তু আমরা ডিজিটাল কম্পিউটার যুগে বাস করি, তাই না? বাস করি তো। তাহলে ডিজিটাল কম্পিউটার যুগের বড় আবিষ্কার বর্তমানে কি? টাচ মোবাইল, তাই তো? এই মোবাইল যদি কাছে থাকে, চিন্তা করে দেখুন বিজ্ঞানের সমস্ত জগৎটা হাতের মুঠোয় রয়। এখান থেকে আমি বলি আপনাদের সাক্ষাতে কি বলবো আপনাদের বরাবরই, আমি যদি ইচ্ছা করি আমার বাড়ির স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি। এই যুবক ছেলেরা যদি ইচ্ছা করে প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলতে পারে, পারে না? তাহলে সকল কিছু সম্ভব হয়। তা জানবেন যত ভক্ত দল, এই যে আমি অরূপ সরকার, আমার এক বন্ধু গোপালগঞ্জ গান্ধী ছিল, তা ওর পাশের গ্রাম বলি কাব্য সমাধান পূর্ব ভাড়া জানাই গিয়ে কাব্যের ধারা। তা ওই ভদ্রলোকের বিয়ের পরে দুটো মেয়ে হলো। তা বড় মেয়ে আর ছোট মেয়ে। তা বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দেবে। তা যখন এসএসসি পরীক্ষা দেবে, ডাক দিয়ে বলতেছে বাবার কাছে, বাবা তুমি আমার কথা নাও, আমার তো এসএসসি পরীক্ষা, তা আমার একটা টাচ মোবাইল কিনে দাও। আপনারা আমায় বলুন দেখি, মেয়ে হচ্ছে বাবার কাছে মায়ের মতো, কথা না অসঙ্গত? কারণ কি? ছেলেরা বেশি ভালোবাসে মাকে আর মেয়েরা বেশি ভালোবাসে কিন্তু বাবাকে। এটা হচ্ছে আদি নিয়ম। পুরুষ প্রকৃতিকে ভালোবাসে আর প্রকৃতি পুরুষকে বেশি ভালোবাসে। খাটায় দেখবেন, বাবা মনে করলো ভাবো না মেয়েটা তো আমার মায়ের মতো, কথা না অসঙ্গত? তার এই দাবিটা আমি অপূর্ণ রাখবো না। জানবেন যত ভক্ত দল, ওই মেয়েটা পরীক্ষা দেবে, সে হচ্ছে মায়ের মতো। মায়ের আশা পূর্ণ করতে আমি বলি আপনাদেরকে সাক্ষাতে ভালো একটা দামি টাচ মোবাইল কিন্তু কিনে দিল। যখন ওই টাচ মোবাইল কিনে দিল, এসএসসি পরীক্ষা হয়ে গেল। যেদিন রেজাল্ট বেরোলো, ও তো ট্রেনিং বহু আগের থেকে দিচ্ছে, হাত পাইকে গেছে। ওই যে টাচ দিতে দিতে কিন্তু ওই এসএসসি পরীক্ষার রেজাল্টও বেড়ে গেছে, গোল্ডেন এ প্লাস পাইছে, ও সার্টিফিকেট দুটো বেরিয়ে গেছে, ও একটা ছেলের সাথে চলে গেছে। দেখেছেন আমার? তাহলে বিজ্ঞানের কি অবদান। আমি বলি আপনাদের বিদ্যমান, ওই টাচ দিতে দিতে চলে গেছে। যখন চলে গেল, এইবার মোবাইল রেখে কিন্তু চলে গেছে। আমি বলি আপনাদের কাছে এইবার ওই যে ছোট মেয়েটা বললো, ওর হাতে কিন্তু ওই টাচ মোবাইল হলো। ও কিন্তু ওই পর্যন্ত আর যায় নাই। আমি বলি আপনাদের ঠাই যখন ক্লাস 9-এ পড়ে, আমি বলি আপনাদের বছর ওর হাত আরো বেশি ফাঁকা, মানে 9 পর্যন্ত গেছে। ও কিন্তু টাচ দিতে দিতে চলে গেছে। যখন চলে গেল, স্বামী স্ত্রী দুইজনে কিন্তু বাড়ি রলো। বাড়ি থাকার পরে এইবার আমার সংবাদ যখন পেল, ওই যে ভদ্রলোক আমার বন্ধু আমার গান শুনতে গেল, গিয়ে আমাকে আলিঙ্গন করার পরে ডাকতে বললাম, বন্ধু তার বন্ধু তুমি আমার কথা নাও, তুমি কেমন আছো, তোমার পরিবার কেমন আছে একটু কও। আমি বলি আপনাদের ধার, ওই যে আমার বন্ধু, তার মুখটা দেখলাম যে প্রচন্ড অন্ধকার। বলছে বন্ধু রে, কি বলবো, দুঃখের কথা জানাই গিয়ে ভাবের বার্তা। বিয়ে করার পরে দুটো মেয়ে হয়েছিল, এই কথা আমার বলা ভালো। তা বড় মেয়েটা যখন এসএসসি পরীক্ষা দেবে, আমার কাছে বলেছিল যে একটা টাচ মোবাইল দিতে। মেয়েটা রেজাল্ট বেরোলো, গোল্ডেন এ প্লাস পেল। যেদিন রেজাল্ট বেরোইছে, ওই দিনকেরাই মোবাইলটা রেখে সে একটা ছেলের সঙ্গে চলে গেল। আমি বললাম সে মোবাইল কোন জায়গায়?
তা বলছে মোবাইল এখন ছোট মেয়ের কাছে ছিল, সেও ক্লাস 9 পর্যন্ত পড়তে পড়তে ওই টাচ দিতে দিতে চলে গেছে। তা আমি বললাম সে মোবাইলটা কোন জায়গায়, মেয়েটা নিয়ে গেছে নাকি? তা বলছে না, এখন মেয়েটার মার কাছে আছে। আমি বললাম বন্ধু, আমি বলি করতে না, এখানে অপেক্ষা করো না, কেন জানো? শোনো, এই অরূপ সরকারের গান বারে বারে শুনতি বাবা, তুমি আমার কথা নিবা, আগে বাড়ি যাবা, বাড়ি যেয়ে দেখো যে আমার মিতে নিয়ে আছে কিনা, চলে গেছে ওটাও। তাহলে এই হচ্ছে বিজ্ঞানের অবদান। আমি বলি আপনাদের বিদ্যমান, আমি জানি 6 মাসের পথ 6 দিনে অতিক্রম করা যায়, বিজ্ঞানে সম্ভব। মানুষ বিজ্ঞানকে রিসার্চ করে চিন্তা করে দেখুন, অন্তরে চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাচ্ছে, অজানাকে জানছে। ও তারক সরকার, তুমি তো আধ্যাত্মিক চেতনায় উন্নতির কথা কব কত, তুমি আমার কথা লবে? যদি ধর্ম থেকে বিজ্ঞানের সৃষ্টি হয়, আমি বলি ধর্ম সভায় তুমি আমার কথা নিও। এই ধর্ম বড় না বিজ্ঞান বড়? যদি এই বিজ্ঞানের অবদান কতটুকু আর ধর্মের অবদান কতটুকু জানাইতে কাব্যের উক্তি, মানুষের সত্যিকারের ধর্মে না বিজ্ঞানে মানুষের মুক্তি সুন্দরভাবে বুঝাইয়ে যাইও। কি বাবু, ভালো হচ্ছে না মন্দ হচ্ছে? হ্যাঁ, তা জোরে কর না কেন, যে ভালো হচ্ছে বোঝেন না? যদি গান খারাপ হয় কথা নেবেন, কমিটির বাবুদের আস্তে আস্তে করে বলবেন যে বাবু ছেলেরা খারাপ গাই নাই, ভালোই গাইছে। কেন জানেন? যদি ভালো না বলেন তাহলে কি টাকা দেবে? দেবে না। বাড়ি একজন আছে, ইংলিশই কথা কয়, মানে টাসে, সেও কথা কয় টাসে, বাড়িওয়ালা, বুঝছেন? শুধু এই করে, টাকা যদি বেশি নেব, মুখে বল ফুটবে, তা নাহলে ফুটবে না। হ্যাঁ, হাজার শেয়ার না আলকাতরা ডাবল বছরে রং জীবনে নষ্ট হবে না। এত ভালো জিনিস আনছে, খুলে বলি আপনাদের কাছাকাছি। এইবার একটু ভালো বলবেন, কেন জানেন? বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, আরো একজন আছে। হ্যাঁ, এই কারণে একটু ভালো বলবেন। তা যাই হোক, একে একে 2টি প্রশ্ন হয়ে গেল, এ কথা আমার বলা ভালো। মা আমার কথা নেবেন, একটু মণিপুরি আর বিজে পাতে দিয়ে ভান গেয়ে দেবেন, তারপর আমার দিক তাকাবেন না। অবশ্যই আমার দিকে তাকাবে না। কেন? আমার কি চেহারা একেবারে খারাপ নাকি? হ্যাঁ, আমার যা চেহারাটা ভালোবাসে ইন্দুর আর মেয়ারা, মনে হয় বরিশালের পেয়ারা। কি বলেন? একেবারে খারাপ আমি না, আমি জানি তো। তবে আমি মায়েদের দিকে বেশি ফিরি না। কেন জানেন? কেন ফিরি না জানেন? আমি ওদিক ফিরে বলবো না, কারণ আমি ফিরি না, আমার এই সামনের দিকের থেকে পিছনের দিকে ডগ বেশি। বলি আপনাদের পাশাপাশি, এই কারণে ওই দিক ফিরি না। ও কথাই বলে না, যার সাথে যার বাপ আছে তার ভাষা দেখলেও লাভ আছে। কি বলেন? কি হাসি রে! ওমা, মনে হচ্ছে কি জানেন, হাসিতে মুখ তাজতেছে। তা যাই হোক, আমার দিকে রাখবেন, কবিগান হচ্ছে ম্যাজমেরিনের মতন, জাদুবিদ্যার মতন, তাই না? তা মনে করি ভাবো না, ওই একে একে 2টি প্রশ্ন দেওয়া হলো, এইবার 3 নম্বর প্রশ্নের দিকে যাওয়া ভাবো। 3 নম্বর প্রশ্ন কি হবে? অন্তর দিয়ে দেখুন ভেবে। এই যে মুসলমান ভাই যারা আছে, আমি বলি আপনাদের কাছে, তারাই কবিগানকে ভালোবাসে। আপনারা ভাই বলুন দেখি, বিজয় সরকারকে ভালোবাসে না এমন কোন মুসলমান আছে নাকি? নাই। মুসলমান, আল্লাহর প্রতি যার আছে ঈমান, সেই হচ্ছে মুসলমান। মনটাকে করে স্থির আল্লাহ নামের যে দেয় জিকির, সে হচ্ছে ওই যে মসজিদে যেজন যাবে, অন্তর দিয়ে দেখুন ভেবে, মসজিদ মনের জিদ অহংকার যেখানে ধ্বংস হয়, তারাই কিন্তু মসজিদ কয়। তাহলে এই মুসলমান ব্যক্তি যারা বিজয় সরকারকে ভালোবাসে, কবিগানকে ভালোবাসে, তারা আজকে এখানে একটু গন্ডগোল বাধায় দিয়ে যাব। অন্তরে তো আছে বাবু, আজকে যাওয়ায় হয় তারক সরকারের হবে, না হয় আমার হবে। আজকে যাওয়ায় ওইটার হবে, আমার সাথেও কিছু হবে না, কারণ উনি আরো গুরুদেব মানুষ। তারক সরকার গুরুদেব না, তবে সত্যিকারে আসল না নকল ওইটা কিন্তু আজকে প্রমাণ করতে হবে না।
অন্তর দিয়ে দেখুন বাবা, ওইভাবে কিন্তু যেভাবে প্রশ্ন দেবানি ওইভাবে শোধ করলে হবে না। কিন্তু শোধ কেমন, মানে গুরুদেব গেছে শিষ্য বাড়ি, বলি আপনাদের বরাবরই যখন শিষ্য বাড়ি গেল চৈত্র মাসের সময়, চিন্তা করে দেখুন জ্ঞানী ছয়, গুরুদেব কিন্তু ভালো মোটা, ওর পেট দেখে বাড়ি বাঁধিছে লেঠা, তা গুরুদেব খালি গায়ে ছাড়া থাকে না, মনে হচ্ছে ভীম টিভির মতো। তা গুরুদেব যখন ওই শিষ্য বাড়ি গেছে, তার শিষ্যর কিন্তু বহুমূত্র রোগ আছে, হ্যাঁ, ওই ডায়াবেটিক্স যাকে কয়। আপনারা আমায় বলুন দেখি, ডায়াবেটিক্স হলে সময় অসময় দেখে নাকি? দেখে না। তার স্বামী স্ত্রী দুইজনে মিলে, অর্থাৎ শিষ্য তার স্ত্রী দুইজন মিলে ঘরে খাটের পরে শুয়ে আছে, আর গুরুদেব করেছে বর্ণনা যে ও বাবা আমারে ঘরের ভিতরে দিয়ে না, অন্তরে তো আসা বাবা চৈত্র মাসের সময় কিনা অনেক গরম, তো আমাকে একটু বারান্দায় খাটের পরে কিংবা দরজার সোজা দেবা, আমি ওইখানে শোবো। দরজার সামনে যখন শুয়ে আছে, আমি বলি আপনাদের কাছে রাত 3টার সময় কিন্তু শিষ্যর ওই ব্যাধি চেপিছে, নিম্ন চাপের সৃষ্টি হয়েছে, একদম গমের ঝুলে উঠে আমি বলি আপনাদের নিকটে দরজার সোজা পাড়া দিবি তো দে, তা গুরুদেবের বুকের ভরে দিছে। তা যখন গুরুদেবের বুকের ভরে দিছে, গুরুদেবের এই বুকে ছিল একটা টিউমার, তার শিষ্যর পাড়ায় ওটা দুম ঠাস করে ফেটে গেছে। তা যখন ফেটে গেছে, গুরুদেব কিন্তু শোয়া ছিল, সোজাই উঠেছে, বলছে কি গুরুদেবের গায়ে পা, মনে নিয়ে মনস্তাপ দেব অগ্নিমাখা অভিসম্পদ। শিষ্য মনে করলো বাবা না, যদি গুরুদেব অভিশাপ দেয় তাহলে তার টিকতে পারবো না, অন্তরতে আছে ভাবো গুরুদেবের চরণ জড়ায় ধরে আগে ক্ষমা চাবো। গুরুদেবের চরণ জড়ায় ধরে এমনি ক্ষমা চেয়ে বলছে গুরুদেবের কোনো ব্যবস্থা হয় না, পাপ তো করেছি। তা বলছে পাপ মুক্ত হতে পারে, খুলে বলি তোর গোসরে তুই আমার কথা নিবি, যদি এই পাপ থেকে মুক্তি পেতে চাইস আমি তোর কাছে করি প্রকাশে 100 টাকা আমার দক্ষিণা দিবি, জরিমানা দিবি। শিষ্য তাড়াতাড়ি ঘরের ভিতরে গেছে, এইবার ট্রাং বাঁধছে, ভাঙিয়ে দেখে যে 100 টাকার নোট একটাও নাই। আমি বলি আপনাদিকে তাই দৌড়ে এসে গুরুদেবকে বলছে তাই যে গুরুদেব 100 টাকার নোট তো নেই, সব 500 টাকার নোট, আপনার 100 টাকা দেবো কি করে? তা বলছে ওর ব্যবস্থা আছে, তুই আমার কথা নিবি, আগে ওই 500 টাকার নোট আমার কাছে আন। জানবেন যত ভক্ত দল। এইবার ওই 500 টাকার নোট এনে যখন গুরুদেবের কাছে দিল, তা বলছে গুরুদেব তো আমার 400 টাকা দেন। তা বলছে শোন আমার ভাড়া কয়টা দিছিস? তা বলতেছে একটা দিছি, তাই একটা ভাড়ার জন্য কয় টাকা জরিমানা হয়েছে? তা তাই 100 টাকা হয়েছে। তা আমার কথা নিবি, ওই 400 টাকা ভাবি আর 4টে ভাড়া আমার বুকের ভাড়া দিয়ে, তারপর তুই 400 টাকা শোধ করে নিবি। আরো 4 ভাড়া দিয়ে শিষ্যের বলতে শোধ করে দাও। আমি বলি ঘটনা আজকে কিন্তু ওই ভাড়া বাড়ির ভিতরে যাই কিন্তু শোধ করলে প্রশ্নের হবে না, তুমি আমার কথা নিও, এখানে জ্ঞানী প্রজ্ঞা বিধর্তজন আছে, আমি খুলে বলি তোমার কাছে সুন্দরভাবে আমার প্রশ্নগুলোর জ্ঞানগত জবাব দিও। এটা কিন্তু কবিগান মাজার মশলানো গান না, দেখবেন যে তোমার কাব্য কতটুকু